আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি চলে এসেছেন, আর একটু আগে আসতে পারলেন না? যাই হোক, চলুন আমার সাথে। এই বলেই শুভ্রের হাত ধরেই টেনে নিয়ে যেতে থাকে বর্ষা। বর্ষার কাছে শুভ্র বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে বলল, আমায় কোথায় নিয়ে যাচ্ছ বর্ষা? আমি কিন্তু তোমার কাজকর্ম কিছু বুঝতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি শুধু চলুন আমার সাথে। বলেই নিজের হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে চলে যায় বর্ষা ছাদের উদ্দেশ্যে। হাতে আর মাত্র 4 মিনিট আছে। বর্ষার এমন উত্তেজিত হওয়ার ভাব দেখে বেশ বিস্মিত হয় শুভ্র, তবে কিছু বলে না, কারণ সে বুঝতে পেরেছে এখন কিছু বললেও বর্ষা কিছু বলবে না তাকে। বর্ষা চটজলদি শুভ্রকে নিয়ে এসে দাঁড় করায় ছাদে। খুব বেশি উঁচুতে নয়, ছাদটা অল্প কিছু সিঁড়ি পার হয়েই ছাদ। শুভ্র বেশ বিস্মিত হয়ে তাকায় ছাদে। পুরো ছাদটাই অন্ধকারে টইটুম্বুর, যা দেখে বলল শুভ্র, তুমি আমায় এখানে কেন নিয়ে আসলে বর্ষা? প্রতি উত্তরে শুভ্রের ঠোঁটে আঙুল দিয়ে বলে উঠল বর্ষা। সঙ্গে সঙ্গে থমকে যায় শুভ্র। সে ভাবেনি বর্ষা এমন কিছু করবে। শুভ্রের চোখের দিকে তাকিয়েই পেছন ঘুরে আসে বর্ষা। শুভ্রের থেকে কয়েক কদম দূরে দাঁড়ায় সে। শুভ্র শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রয় বর্ষার পানে। অল্প কিছুক্ষণ পর বর্ষা আবারও তাকায় ঘড়ির দিকে, তারপর জোরে নিঃশ্বাস ফেলে শুভ্রের দিকে তাকাতে তাকাতে আর পেছন যেতে বলে 5 4 3। বর্ষার কাজে আরো অবাক হয়ে তাকিয়ে রয় শুভ্র বর্ষার পানে। এরই মাঝে বর্ষা মুখে হাসি নিয়ে পেছনে যেতে যেতে দুহাত অপসারিত করে জোরে চেঁচিয়ে বলে উঠল 2 1 0। হ্যাপি বার্থডে শুভ্র। সঙ্গে সঙ্গে পুরো ছাদ আলোতে ভরে যায়। আকাশপথ বেয়ে জ্বলে ওঠে আলোরা, আতশবাজিরা জ্বলে ওঠে তৎক্ষণাৎ। সাথে আকাশপথে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা ওঠে হ্যাপি বার্থডে শুভ্র। পুরো ছাদটাই লাইটিং করা, সাথে লাভের বেলুন দিয়ে সাজানো। মাঝখানে একটা টেবিল, তার উপর ক্যান্ডেল দিয়ে সাজানো। তার মাঝেই মুখে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। শুভ্র জাস্ট হা হয়ে তাকিয়ে আছে পুরো জায়গাটার দিকে। সে তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন। শুভ্র জাস্ট নির্বিকার চোখে তাকিয়ে রয় বর্ষার মুখের দিকে। সে ভাবেনি বর্ষা তাকে এমন কোনো সারপ্রাইজ দিবে। শুভ্র একটু একটু করে এগিয়ে যায় বর্ষার পানে। বর্ষাও মুখে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে রয় শুভ্রের দিকে। পরিশেষে টাইম টু টাইম সবটা করতে পেরেছে সে। বর্ষা শুভ্রের দিকে এগিয়ে এসে বলে হ্যাপি বার্থডে জামাই, শুভ জন্মদিন। শুভ্র খুশি হয়, ভীষণ খুশি হয়। হুট করেই জড়িয়ে ধরে সে বর্ষাকে, তারপর বলে থ্যাংক ইউ। শুভ্রের কাজে প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নেয় বর্ষা। কিছু বলে না, শুধু মুচকি হাসে। আলোকিত ছাদ, লাইটিং করা দেয়াল, বেলুনে ভর্তি আশপাশ, সাথে রঙিন করে সাজানো এই টেবিলের পাশে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। তাদের সামনে রয়েছে বিশাল বড় একটা কেক, যেটা নিজ হাতে তৈরি করেছে বর্ষা। হঠাৎই টেবিলের নিচ থেকে একটা গিফট বক্স বের করে মুচকি হেসে এগিয়ে দিল বর্ষা শুভ্রের দিকে। তারপর বলল, এটা আপনার জন্য। অনেক খুঁজে বের করেছি, দেখে নেবেন পরে। স্পেশাল কিছু আছে আপনার জন্য। শুভ্র নেয় বক্সটা, খুলতে নিলেই বলে বর্ষা, এখন খোলা লাগবে না, আপনি এটা পরে দেখে নিন। অবাক হয় শুভ্র, তবে বেশি না ভেবে বলে ঠিক আছে। অতঃপর কেক কাটে দুজনে। সাথে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে শুভ্রের জন্মদিন। হালকা শীত শীত ভাব চারপাশে, আকাশটা জলজল করছে খুব, সাথে জলজল করছে শুভ্র বর্ষার মুখ। এবার তবে ভালোবাসাটা হয়েই যাবে। আচমকাই শুভ্রের গালে কেক লাগিয়ে দেয় বর্ষা। বর্ষার এমন কাজে চমকে যায় শুভ্র। পরক্ষণেই খুশি হয়ে সেও লাগিয়ে দিতে নেয় বর্ষাকে। শুভ্রের কাজে ছুট লাগায় বর্ষা। তারপর শুরু হয় দুজনের মাঝে ছোটাছুটি। খুশিরা আজ উঠছে আকাশ বেয়ে, ছুটছে হিম শীতল মেশানো পাহাড়ের মাছ দিয়ে। ভালোবাসারা ছড়িয়েছে আজ ধূসর রঙের মাঠ জুড়ে। ছুটছে জোড়া দুই পাখি নিজেদের অজান্তেই ভালোবাসার রঙিন পাখনা দিয়ে। তবে কি
ধূসরেরা নিপে আজ শ্রাবণের পথ দিয়ে। অজানা আনমনেই কথাগুলো লিখল হিয়া ডায়েরির পৃষ্ঠা জুড়ে। খোলা জমিনের মাঝে উঁচু এক গাছের নিচে বসে আছে হিয়া। চারপাশ দিয়ে ধেই ধেই করে আসছে বাতাস। বাতাসে হিয়ার চুল উড়ছে হঠাৎ আনমনে অনায়াসে। মাথার ওপর দিয়ে আচমকায় উড়ে গেল বিশাল এক প্লেন। হিয়া তাকালো সেদিকে, আনমনেই হাসল নিজের অজান্তে। মাথার ওপরে থাকা গাছের পাতারা ছিঁড়ে এসে পড়ল তার গায়ে। হিয়া তাকালো সেই গা ঘেঁষে পড়ে যাওয়া শুকনো পাতাটার দিকে। তারপর আনমনেই গালে হাত দিয়ে বলল, ভালোবাসা সত্যি খুব সুন্দর, তাই না মিষ্টি পাতা? মুচকি হাসল নীরবে। গালে হাত দিয়েই তাকালো হিয়া আকাশের পানে। গোধূলি বিকেল তখন। আকাশটা বেশ সুন্দর আজ। বিশাল সবুজে ঘেরা মাঠের মাঝখানে একটা সুন্দর সবুজে ঘেরা গাছের নিচে বসেছিল হিয়া। আজ হুট করেই বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে বসেছে সে, কিন্তু এখন তাকে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। হিয়া দাঁড়ালো তৎক্ষণাৎ। হাতে থাকা ডায়েরিটা সাথে ব্যাগটা নিয়ে এগিয়ে যেতে লাগলো সে। হঠাৎই ডায়েরির ভেতর থেকে নিচে পড়ল একটা ছেঁড়া পৃষ্ঠা, যেখানে লেখা ছিল ধূসর শ্রাবণ। বাতাসের তীব্র ছোঁয়ায় হুট করে কোথাও একটা উড়ে গেল সেটা। কেউ দেখল না, হয়তো কেউ দেখবেও না। মিলিয়ে যাবে আজ সবুজের মাঝে, ঘাসেদের বুক চিরে অজানা কোনো পথে, অবহেলায় অবহেলিত আকাঙ্ক্ষা নিয়ে। রাত 1টার কাছাকাছি। আলোকিত ছাদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা বেলুন, সাথে ঝলমলে আকাশের পাশাপাশি দুটো রকিং চেয়ারে বসে আছে শুভ্র আর বর্ষা। আকাশ দেখছে তারা। কিছুক্ষণ আগে লাফালাফি করে এখানে এসে বসেছে দুজন। হালকা শীত শীত ভাব, যদিও ধীরে ধীরে শীতের প্রখরতা আরও চড়াও হচ্ছে। বর্ষা গুটি গুটি মেরে বসে আছে চুপচাপ, কিছু বলছে না। আর শুভ্র হঠাৎই আকাশপথে তাকিয়ে বলে উঠল, আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় বর্ষা। প্রতি উত্তরে মুচকি হেসে বলল বর্ষা, মেনশন নট। বর্ষার কথা শুনে শুভ্র তাকায় বর্ষার মুখের দিকে, তারপর বলে, জানো তো, জীবনটা কখন কোন দিক দিয়ে কোথায় চলে যাবে বোঝা যায় না। সেদিন অনেক ঠিকই বলেছিল। শুভ্রের কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল, কি বলছিল অনেক ভাইয়া? বর্ষার কথা শুনে শুভ্র কিছু বলতে গিয়েও বলল না, আকাশপথে তাকিয়ে বলল, বলেছিল কিছু একটা বাদ দাও। শুভ্রের কথার প্রতি উত্তরে আর জোর করেনি বর্ষা। হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠল বর্ষা, আপনাকে একটা প্রশ্ন করব শুভ্র। অনেকদিন যাবৎ ভাবছি করব, কিন্তু করে উঠতে পারছিলাম না। আজ কি করব? উত্তরে কিছুক্ষণ চুপ থেকে বলল শুভ্র, করো। আপনি রাগ করবেন না তো? প্রশ্ন উল্টোপাল্টা না হলে রাগ করব কেন? ঠিক আছে, বলি তাহলে। প্রতি উত্তরে জোরে নিঃশ্বাস ফেলে বলল বর্ষা, আপনি তো বিয়ের দিন চলে গিয়েছিলেন শুভ্র, তাহলে হুট করে ফিরে এলেন কেন? কি এমন ঘটেছিল যার কারণে আপনি ফিরে এলেন? বর্ষার কথা শুনে বিস্মিত হলো শুভ্র। চোখের সামনে ভেসে আসলো একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কথা। এয়ারপোর্টের ঠিক সামনেই তার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল কারো। বর বেশে হতভম্ব হয়ে গাড়ি থেকে নেমেছিল শুভ্র। শুভ্র আর কিছু ভাববে এরই মাঝে আবারও প্রশ্ন করে বসলো বর্ষা, কি হলো? কথা বলছেন না কেন? বলুন না কি হয়েছিল সেদিন। শুভ্র চুপ রইল। কি বলবে কি বলবে না ভেবে কনফিউজড সে। শুভ্রকে এবারও চুপ থাকতে দেখে হতাশ বর্ষা। হয়তো এমন কিছু হয়েছিল যেটা শুভ্র চাইছে না বর্ষাকে বলতে। বর্ষা আর জোর করল না, শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল, আপনি যখন বলতে চাইছেন না তখন আমি জোর করব না শুভ্র। যাই হোক, বাদ দিন, অনেক রাত হয়ে গেছে, শীতও করছে, চলুন না ভেতরে যাই। এতটুকু বলে বর্ষা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। শাড়ির আঁচলটা ঠিক করে অগ্রসর হতে লাগলো রুমের দিকে। বর্ষাকে যেতে দেখে শুভ্র বেশি কিছু না ভেবেই হাত ধরে বসলো বর্ষার। শুভ্রের কাজে অবাক চোখে তাকায় বর্ষা শুভ্রের দিকে। কিছু বলবে তার আগেই শুভ্র নীরব চোখে তাকায় বর্ষার দিকে, তারপর বলে, তুমি শুনতে চাও সেদিন কি হয়েছিল? কেন আমি ফিরে এসেছিলাম
জানতে চাও তুমি? প্রতি উত্তরে মাথা নাড়ায় বর্ষা। বসে পড়ে আবার রকিং চেয়ারে, তারপর বলে, চাই তো, বলবেন আমায়? অবশ্যই বলবো। শুভ্রের কথা শুনে বেশ আগ্রহ নিয়েই বলে বর্ষা। তাহলে বলুন। শুভ্র কিছু বলবে, এরই মাঝে উচ্চস্বরে ফোনটা বেজে উঠল শুভ্রের। আচমকাই এমনটা হওয়াতে শুভ্র বর্ষা দুজন পুরো চমকে উঠল। তৎক্ষণাৎ ফোনটা তোলে শুভ্র। তারপর যা শোনে তাতে বিষণ্ণ হয় শুভ্র। শুভ্র বেশি কিছু না ভেবেই বলে, আমি এক্ষুনি আসছি। শুভ্রের কথা শুনে বর্ষাও হতাশ হয়ে বলে, কি হয়েছে, কোথায় যাবেন আপনি? ফিরে এসে বলবো তোমায়, কিন্তু আমায় এখন যেতে হবে বর্ষা। বাকি কথা পরে হবে। এতটুকু বলে আর 2 মিনিট দেরি না করে হনহন করে দৌড়ে চলে যায় শুভ্র। আর বর্ষা পুরো নির্বিকার হয়ে তাকিয়ে রয় শুভ্রর পানে। হুট করে কি হলো এটাই যেন বুঝল না বর্ষা। একরাশ হতাশা এসে গ্রাস করল তাকে। তপ্ত নিঃশ্বাস ফেলে আকাশ পানে তাকালো সে। অভিযোগ করলো একটু, তবে ঠোঁটে কিছু বলল না। যা বলল তার সবটুকুই মনে মনে রইল তার। মাঝখানে কাটল 2 দিন। এর 2 দিনে শুভ্রের আচরণে পরিবর্তন এসেছে একটু। যেমন বাড়ি ফিরলে সেইভাবে কথা বলে না, অলওয়েজ টেনশন টেনশন ভাব থাকে একটা। রাতেও খুব দেরি করে বাড়ি ফেরে। বর্ষার সাথেও সেইভাবে কথা বলে না। আর হুটহাট ফোন আসলে বেরিয়ে যায় বাড়ি থেকে। শুভ্রের হুট করে পাল্টে যাওয়া এমন আচরণে বেশ খারাপ লাগা কাজ করছে বর্ষার ভেতর। সে বুঝতে পারছে না শুভ্রের কি হলো। শুভ্রকে যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাই পাচ্ছে না বর্ষা। বিকেল 5টার কাছাকাছি। নানা কিছু ভাবতে ভাবতে হাতে কিছু জিনিসপত্র নিয়ে রাস্তা পার হচ্ছিল বর্ষা। মূলত সুপার মার্কেট থেকে বাজার করে ফিরছে বর্ষা। এমন সময় হুট করে একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে যায় বর্ষার। আচমকা এমনটা হওয়াতে হাতে থাকা সব ব্যাগপত্র নিচে লুটিয়ে পড়ে তার। রাস্তার মাঝ দিয়ে পড়াতে হাতে আর পায়ে কিছুটা ব্যথা পায় বর্ষা। সেই মুহূর্তে সেই রাস্তা দিয়েই গাড়ি করে যাচ্ছিল তিয়ান। রাস্তার মাঝে এমন মর্মান্তিক ঘটনা দেখে তৎক্ষণাৎ বেরিয়ে আসে সে গাড়ি থেকে। আহত ব্যক্তিটি বর্ষা দেখে চটজলদি এগিয়ে যায় বর্ষার দিকে, তারপর বলে, ভাবি, আপনি ঠিক আছেন তো? হুট করেই তিয়ানের ভয়েস শুনে বেশ অবাক হয় বর্ষা। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে বর্ষা, ঠিক আছে আমি। তিয়ান বর্ষার হাত আর পায়ের অবস্থা দেখে বলে উঠল, আপনার হাত পা দিয়ে তো রক্ত বের হচ্ছে। আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলুন আমার সাথে। এই বলে তৎক্ষণাৎ বর্ষাকে ধরে গাড়িতে বসিয়ে নিয়ে যায় তিয়ান। তিয়ানের কাজে বর্ষা কিছুটা হতবাক হয়েই বলে, আমি ঠিক আছি, হসপিটালে যাওয়া লাগবে না। লাগবে না মানে? কতটা কেটে গেছে দেখেছেন? শুভ্র কোথায়? উনি তো অফিসে গেছে। কিন্তু আজ তো অফিস অফ। দাঁড়ান, আমি এক্ষুনি একটা কল করছি শুভ্রকে। প্রতি উত্তরে কিছু বলে না বর্ষা। হুট করেই বুকের ভিতর দক করে উঠল তার। শুভ্র কি তবে সকালের অফিসের নাম করে মিথ্যে বলে গেছে? কিন্তু শুভ্র তাকে মিথ্যে বলবে কেন? আর ভাবতে পারছে না বর্ষা। কেমন যেন লাগছে তার। এদিকে তিয়ান শুভ্রকে লাগাতার কল করেও কোনো লাভ হচ্ছে না। রিং বাজছে ঠিকই, কিন্তু শুভ্র ফোন তুলছে না। শেষমেশ বিরক্ত হয়ে বলে তিয়ান, এতবার কল করছি, রিং হচ্ছে, কিন্তু শুভ্র ধরছে না কেন? তিয়ানের কথা শুনে বর্ষা কিছুটা নিরাশ হয়ে বলল, হয়তো উনি বিজি আছে, আর ফোন করার দরকার নেই। আপনি আমার বাড়ি নিয়ে চলুন প্লিজ। বাড়ি? আগে হাসপাতালে যেতে হবে। এই বলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল তিয়ান। বর্ষা হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল বাহিরে। হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে তার। তার সাথে বুকের ভেতর অজানা এক অস্থিরতা কাজ করছে। শুভ্রকে নিয়ে ভয় হচ্ছে বর্ষার, ভীষণ ভয়। কিন্তু সেই ভয়টা আসলে কিসের সেটাই যেন বুঝতে পারছে না বর্ষা। হসপিটালের একজন ডাক্তারের রুমে বসে আছে বর্ষা। হাতে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে ডাক্তার। আর তার পাশেই দাঁড়িয়ে আছে তিয়ান। হঠাৎই ডাক্তার বলে উঠল, কি করে হলো এইসব? ডাক্তারের কথা শুনে বর্ষা বলে উঠল, সাইকেলের সাথে ধাক্কা লেগে। হাঁটার সময় দেখে হাঁটবেন না?
আসলে বুঝতে পারিনি, রাস্তা পার হচ্ছিলাম, কখন যে সাইকেলটা আসলো খেয়ালই করিনি। বুঝেছি। এই বলে বর্ষা হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে কিছু ঔষধের নাম খাতায় লিখতে লিখতে বলল ডাক্তার।